প্রশাসনের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ৭ কার্যদিবসের জন্য কর্মবিরতি স্থগিত করেছে। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দুপুরে প্রশাসন ভবনের সামনে সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারী সমিতি এবং শিক্ষক সমিতি এই সিদ্ধান্ত জানান। কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ কর্মদিবসের মধ্যে কর্মচারীদের দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামবেন তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান অফিসার সমিতির সভাপতি। এদিকে প্রশাসনের কথায় আশ্বস্ত হতে না পেরে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি। জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। প্রশাসনের অনুরোধে আমরা আজ 24 তারিখ বেলা 1টা হতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আমরা শিক্ষকদের প্রতিনিধিত্ব করি, সাধারণ শিক্ষকদের ব্যানারেই আমরা আন্দোলন করছিলাম। আমরা সাধারণ শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বলছি যে সাধারণ শিক্ষকরা আমাদের সাথে আছে, সবাই চায় এর সুষ্ঠু বিচার, শাস্তি দাবি করেছে। সেই দাবির প্রেক্ষিতেই আমাদের এই আন্দোলন চলমান আছে, চলবে ইনশাআল্লাহ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, কর্মকর্তা কর্মচারী তো 7 দিনের জন্য শাটডাউন স্থগিত করেছে, শিক্ষকরা কেন এটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, তাদের কি বক্তব্য? দেখুন, কর্মকর্তা কর্মচারীরা তারা প্রশাসনের সঙ্গে বসেছিল এবং আলাপ আলোচনার মাধ্যমে প্রশাসনের কাছে তারা আশ্বস্ত হয়েছে যে 7 দিনের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর সমাধান হবে, এটি তারা প্রত্যাশা করেছেন বা প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের আশ্বাস পেয়েছেন, যার ফলে কিন্তু তারা যে 7 দিনে তাদের যে কর্মসূচি ছিল লাগাতার কর্মসূচি, সেই 7 দিন লাগাতার কর্মসূচি 7 দিনের জন্য তারা স্থগিত করেছে। অপরদিকে শিক্ষকদের যে বিষয়টি এসেছে, শিক্ষকরা বলছেন যে তাদেরকে প্রশাসন এখনো আমন্ত্রণ জানায় নাই। প্রশাসনের আমন্ত্রণ পেলে তারা প্রশাসনের সঙ্গে বসবেন এবং তাদের যে মূল দাবিটি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী দ্বারা লাঞ্ছিত প্রতিবাদে তাদের যে কর্মবিরতিটি অব্যাহত রয়েছে, সেটা নিয়ে আলোচনা করলে তারপরে হয়তো তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরবর্তীতে হয়তো তারা জানাতে পারবেন তারা পরবর্তী কর্মসূচি কি নেবেন। তবে আপাতত তারা গণমাধ্যম কর্মীদের সামনে জানিয়েছেন যে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তাদের যে মূল দাবিটি ছিল যে যারা শিক্ষক নামধারী যে সন্ত্রাসীরা তাদের উপর শিক্ষকদের উপরে হামলা চালিয়েছিল তাদেরকে আইনের নিয়ে আসা বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই সাথে তাদের বিচারের আওতায় বা আইনের আওতায় নিয়ে আসার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা চলমান করবেন, এটি কিন্তু তারা আশ্বস্ত করেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেহেতু একটি কমিটি করেছেন, তদন্ত কমিটিকে কাজ করতে দিতে হবে বা সময় দিতে হবে। এর পরবর্তীতে তদন্ত কমিটির যে প্রতিবেদন দাখিল করবেন তার ফলশ্রুতিতে কিন্তু তারা সেই সিদ্ধান্ত নিতে পারবেন, এটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। ঠিক শিক্ষকরা বলছিলেন যে এর আগেও প্রশাসন একাধিকবার বিভিন্ন তদন্ত কমিটি করেছে, কিন্তু কোনো কমিটি আসলে তাদের তদন্ত প্রতিবেদন বা সেটি আশার আলো দেখেনি বা সেটি কোনো দৃষ্টান্ত কিছু হয়নি, যার ফলে তারা প্রশাসনের এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না। বিধায় শিক্ষকরা এখন পর্যন্ত তাদের যে কর্মবিরতি যে কর্মসূচি সেটিতে তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। এবং একটি কথা, যে সামনে যেহেতু রাকসু নির্বাচন, অর্থাৎ চতুর্থবারের মতো রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, এখানে কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকেই কিন্তু একটি বলছিলেন যে তাদের এই কর্মবিরতি বা কর্মসূচি এটি রাকসুর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক তারা কিন্তু এই কথাটি কিন্তু তারা বলছেন। ঠিক একইভাবে আবার তাদের যে কর্মসূচি সেটিও তারা চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত দেখার বিষয়, কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মবিরতি ছিল সেটি থেকে তারা সরে এসে 7 দিনের আলটিমেটাম দিয়েছে বা স্থগিত করেছে। এখন শিক্ষকরা কি করেন, তবে একাধিক সূত্র বলছে যে দ্রুতই শিক্ষকরা তারা প্রশাসনের সাথে বসবেন এবং এ বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত হয়তো তারা জানাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। গতকাল নির্বাচনের তারিখ পরিবর্তনের সাথে প্রত্যাহারের সময়ও বাড়ায় নির্বাচন কমিশন। সকাল 9:30 থেকে শুরু হয়ে বিকেল 3:30 পর্যন্ত চাকসু ভবনে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে এসে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। এর আগে গতকাল কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে 6 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়ন জমা দিয়েছেন 931 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 23 জন ও জিএস পদে 21 জন সহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা 410 জন।
যাচাই বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। ফেব্রুয়ারি নির্বাচনে ১ লাখ সেনা সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে পরিবেশ নির্ভর করছে দেশের জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। সবাই এক থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হবে না। এছাড়া আসন্ন দুর্গাপূজা নিয়ে ব্যাপক অপপ্রচার ও গুজবের শঙ্কার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারদীয় উৎসব শান্তিপূর্ণ করতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা পাচারের মামলায় আরামিটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় আরামিট গ্রুপের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, দুদকের এই অভিযান সম্পর্কে জানাবেন, তারা কিছু বলেছে কিনা সাংবাদিকদের? আপনি যেমনটা বলছিলেন, আজকে এখন থেকে প্রায় ২ ঘন্টা আগে এখানে দুদকের একটা টিম অভিযানে আসে। তারা এই মুহূর্তে আমি যেখানে আছি আরামিট গ্রুপের প্রধান কার্যালয়ে তারা অভিযান চালাচ্ছে। আমি যদি একটু করে দেখাতে চাই, এখানে দুদকের সহকারী উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযানটা চলছে। তারা যেটা বলছে, এখানে আরামিট গ্রুপের এজিএমকে ১,৭৬,০০,০০০ টাকা উত্তোলন করেছে সাম্প্রতিক সময়ে। এই বিষয়ে তাকে গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা বলছেন যে আমাকে একটু আগে যেটা জানিয়েছেন, গ্রেফতারকৃত এজিএম জাহাঙ্গীর আলমের নামে একটা ভুয়া কোম্পানি, যেটা ক্লাসিক ট্রেডিং নামে একটা ভুয়া কোম্পানি করে তারা সেখানে ৬০০ কোটি টাকার লেনদেন তারা প্রমাণ পেয়েছেন বলে তিনি বলছেন। এই বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি বলেছেন আমাদের এই বিষয়ে তারা এখানে আরও নগদ টাকা পাওয়ার তারা আশঙ্কা করছে এবং সে বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এখন পর্যন্ত। এবং একটু পরে আমাদেরকে সাংবাদিকদের আসার আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদের কিছু বলেননি, কিন্তু তিনি এই মুহূর্তে আপনি দেখছেন এখানকার প্রধান কার্যালয়ের ভেতরে তারা অবস্থান করছেন এবং সেখানে কাগজপত্র নথিপত্রগুলি দেখছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন গত রোববার এই সংক্রান্ত সাবেক মন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুদক এবং সেগুলি পর্যালোচনা করেছে। ওই সময় আসলে ২ জনকে তারা গ্রেফতার করেছিল, যে আরামিট গ্রুপের কর্মকর্তা। তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এই নথিগুলি উদ্ধার করার পরে একই সূত্রে আসলে আজকে যিনি এজিএম এখানকার জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করে এবং এই বিষয়কে এখন পর্যন্ত তারা এখানে অনুসন্ধান চালাচ্ছে। এবং আমাকে দুদকের উপপরিচালক যিনি মশিউর রহমান ঢাকা থেকে এসেছেন, তিনি জানিয়েছেন এই পর্যন্ত তারা কাগজপত্র অনুসন্ধান করে জাহাঙ্গীর আলমের ৬০০ কোটি টাকা লেনদেনের একটা ভুয়া অ্যাকাউন্ট তারা সন্ধান পেয়ে। সেই বিষয়ে অনুসন্ধানটা একটু পরে আমাদেরকে বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে আবারও অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এর জেরে কর্মচারীরা অফিসে ঢুকতে না পারায় নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। দুপুর ১টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। গণস্বাক্ষর সহ অন্যান্য কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটে ৪টি আসন থেকে কমিয়ে ৩টি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সিলেট নগরীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে অবৈধ টমটম ও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 3 দিন ধরে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করেও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে অনেক অটোরিকশা রাস্তার মাঝখানে থেমে যায়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এই অভিযান চলবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। 4টি পয়েন্টে গিয়েছি। একটি আপনারা দেখেছেন শুরুতেই তারাই বিচ্ছিন্ন করে রেখেছে, বাকি 3টি পয়েন্ট বিচ্ছিন্ন করা হয়েছে, পিডিবি বিচ্ছিন্ন করেছে। এই অভিযান চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সর্বশেষ পয়েন্টটি পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়। 80-র দশকে ঝালকাঠে বিভিন্ন সড়কে নির্মিত বেইলি ব্রিজগুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। এলজিডি বলছে ব্রিজগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা নদীর উপর এই বেইলি ব্রিজটি 80-র দশকের। এরপর আর সংস্কার হয়নি এটি। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, অথচ এই ব্রিজ পিরোজপুর বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যাতায়াতে অন্যতম গুরুত্বপূর্ণ। ঝালকাঠির বিভিন্ন সড়কে এমন ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ রয়েছে 37টি। এগুলো দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলছে। এসব ব্রিজের মেয়াদ সাধারণত 20 থেকে 30 বছরের হয়। তাই শুধু নামমাত্র মেরামত নয়, নতুন সেতু চায় ব্যবহারকারীরা। ভয়ের উপরই থাকি যে কখন কি হয়, সবাই এরকম ভয়ের ভিতরেই পারাপার করি। এখানে ব্রিজে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, আবার এমনও দেখছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে অনেক। এই ব্রিজটা যদি সংস্কার প্লাস নতুনভাবে হয় তাহলে আমরা যাত্রী যারা আছি সবাই প্রতিনিয়ত যেতে কোনো সমস্যা হবে না। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই কাজ শুরুর আশা প্রকৌশলীর। সরু সেতুসমূহ আমরা প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছি, যা প্রকল্পের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আমাদের কিছু পিএমপি মেজর প্রোগ্রামের মাধ্যমে কিছু সেতু রিপ্লেসমেন্টের জন্য আমরা শীঘ্রই ওয়ার্ক অর্ডার দিব। এছাড়া আমরা মাইনর প্রোগ্রামের মাধ্যমে বেইলি সেতুর কাজ যাতে করে রিপেয়ার কাজগুলো দ্রুত শেষ হয় সে ব্যবস্থা সম্পন্ন করছি। 30 বছরের বেশি বয়সের সেতুগুলোতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিপীড়িত নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এছাড়া কুমিল্লা ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর ব্যানারেও পরিচালক এবং তার প্রধান সহকারীর অপসারণ দাবি করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনাকাটায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে হাসপাতাল পরিচালক মাসুদ পারভেজ সহ বেশ কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন হাসপাতালে অনিয়ম ও দালালের দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া গত অর্থবছরে 5 কোটি টাকার ওষুধপত্র কেনা হয়, যেখানে পেন্টোথল সোডিয়াম প্রতি ভায়োলের দাম 101 টাকা হলেও ক্রয় করা হয়েছে 1299 টাকায়। অন্যান্য ওষুধ কেনার ক্ষেত্রেও হয় ব্যাপক অনিয়ম। তবে এটিকে প্রিন্টিং মিস্টেক বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট দিয়ে নারীসহ 19 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। পরে চাঁদ শিকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে 6 জন নারী, 10 জন পুরুষ ও 3 শিশু রয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। আটক সবাই বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। কিন্তু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে এবার বেশ পিছিয়ে আছে চট্টগ্রামের মৃৎশিল্পীরা। যে কয়টা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন তা শেষ করতে কাজ করছেন দিনরাত। এরই মধ্যে বেশ কয়েকটি মণ্ডপে বুঝিয়ে দিয়েছেন প্রতিমা। চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চাহিদার কথা মাথায় রেখে রাত দিন পরিশ্রম করছেন তারা। ইতিমধ্যে আদল তৈরি হয়েছে বেশিরভাগ প্রতিমার। দেবী দুর্গাকে বরণ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, মানে সেফলি থাকতে পারে, এটাই কামনা আমার কাছে। প্রত্যেকেই যাতে ভালো মতো পড়ালেখা করতে পারি এবং পরীক্ষাগুলো যেন একটু ভালো মতো দিতে পারি, এটুকুই চাও। সাম্প্রতিক সময়ে চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে কারিগর সংকটে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। গেল বছর ১০০-র উপর প্রতিমা তৈরির কাজ করলেও এবার নিয়েছেন ৭০ প্রতিমা তৈরির কাজ। আর অল্প কয়েকদিন আছে রঙের কাজ চলতেছে, আমাদের কাজের একটু পরিচিতি আর কি জটিল আর কি। বৃষ্টি বাদল আবার চিকুনগুনিয়া, এক একজনের এক একটা রোগে সমস্যা হয়ে গেছে, এই জন্য কাজ একজন লোক আমাদের হয়েছে তার তো মানে এখন তো ব্যথা কমে নেয় আর কি, ওই জন্য কাজে একটু ঘাটতি হয়েছে। দূরের উপজেলার জন্য তৈরি প্রতিমা মণ্ডপগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়েছে এরই মধ্যে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার সুন্দরভাবেই পূজা পালনের আশা তাদের। দূরত্বটা একটা কারণ, আর হচ্ছে ওয়েদারের বিষয়, যার কারণে আমরা আগে ভাগে নিয়ে, আর ওখানে স্টেজের একটা বিষয় থাকে, সেই হিসেবে আমরা আগে নিয়ে মাকে একটু সুন্দর করে সাজসজ্জা সহ যাতে পূজার জন্য প্রস্তুত করতে পারে, এই জন্য আমাদের আগে ভাগে নিয়ে যাওয়া। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করা সহ নানা নির্দেশনা দিচ্ছেন আয়োজকরা। আমরা আমাদের থানা কমিটির এবং আঞ্চলিক কমিটির সব যে পূজার্থীদেরকে বলেছি, প্রত্যেক পূজাতে অবশ্যই যেন সিসি ক্যামেরা স্থাপন করে, প্রত্যেক পুজোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী যেন স্থাপন করে। চট্টগ্রাম জেলায় এবার ২,২০২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব, যার মধ্যে চট্টগ্রাম নগরীতে হবে ২৮৭টি মণ্ডপে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পূজার প্রস্তুতির আরও খবর জানাতে এবার সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে পূজার প্রস্তুতি সম্পর্কে জানাবেন, কতগুলি মণ্ডপে এবার পূজা হচ্ছে সিলেটে? দেখুন, গতবার কিন্তু ৫৯৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, তবে এবার কিন্তু মণ্ডপের সংখ্যাটা বেড়েছে এবং আমরা পূজা উদযাপন পরিষদ পাশাপাশি পুলিশের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, এবার কিন্তু ৬১৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এবং আপনি জানেন এটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব এবং এই ধর্মীয় উৎসবকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে পূজা মণ্ডপগুলো রয়েছে কিংবা যারা কারিগররা যারা রয়েছেন তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন, বিশেষ করে কিংবা শাড়ি পরানো কিংবা তুলির যে শেষ আচরটি দেয়া, সেই কাজগুলি কিন্তু এখন তারা আসলে সম্পন্ন করার চেষ্টা করছেন। এবং এক্ষেত্রে আসলে আমরা কথা বলেছিলাম যারা কারিগর রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু দাম মানে কিছু উপকরণের দাম বেড়ে যাওয়ায় আসলে কিছুটা ব্যাক করতে হচ্ছে তাদের, সেই অনুযায়ী কিন্তু তারা আসলে প্রতিমা বিক্রি করে যে টাকাটি পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এই অভিযোগটি তারা করেছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে পূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে যাতে পূজা অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থাগুলো তারা কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। এবং সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকে না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। দুপুরে দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এক ধরনের লোক আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা এই ধরনের অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সার্বক্ষণিক পাহারায় থাকে, পর্যাপ্ত যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে ওই কাপুরুষরা এই সুযোগটা পাবে।
আমরা চাই না কয়েকজন কাপুরুষ বিকৃত রুচি মানুষের কারণে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কোনো বিরূপ প্রভাব পড়ুক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল থেকে শুরু করে অলিগলির দোকানপাটে জমে উঠেছে কেনাকাটা। রাজধানী বিপণী বিতানগুলোতে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। পোশাকের দাম কিছু বেশি বলছেন ক্রেতারা, তবে বড় ব্র্যান্ডগুলোর রয়েছে ছাড় আর নতুন নতুন কালেকশন। শেষ কয়েকটি দিন আরও জমজমাট বেচাকেনার আশা ব্যবসায়ীদের। শারদীয় দুর্গাপূজা ঘিরে দোকানে দোকানে রঙিন সমাহার, নতুন পোশাক, অলংকার, প্রসাধনী থেকে উপহার সামগ্রী চলছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে ক্রেতাদের আনাগোনা। আমরা সারা বছর ধরে এই একটা পূজার জন্য অপেক্ষা করি যে বছর ঘুরে কখন আবার মা আসবে। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা। তারপরও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যেই চলছে কেনাকাটা। ছোটরা বেছে নিচ্ছে রঙিন পোশাক, বড়রা কিনছেন অলংকার ও সাজসজ্জার নানা উপকরণ। হাই থেকে লো পর্যন্ত আসছে, তারপর দেখা যাচ্ছে আমার যেটা চয়েস শেপ অনুযায়ী হচ্ছে না, এই জন্যই দেখা যায় যে একদিনে সব কেনাকাটা করতেও পারি না। এর আগে পরীক্ষা থাকার কারণে আসতে পারলাম না, আজকে আসতে পারলাম এবং হয়তো 2-3 দিনের মধ্যে বাড়িতে যাবো। কিছু কিছু আইটেম আছে এগুলো তো কিনাই লাগে, শাঁখা সিঁদুর বা পূজার দ্রব্য সামগ্রী কিছু আছে নির্দিষ্ট, এগুলো তো কিনতেই হয়। দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে জানান ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে আরো বেশি জমজমাট বিক্রির আশা তাদের। পুজো উপলক্ষে আমরা সব ধরনের পোশাকই রাখছি, সিঙ্গেল কামিজ, 3 পিস, শাড়ি, বাচ্চাদের পোশাক আছে। পুজোর ভিতরে হচ্ছে কাস্টমার ফুটফলটা ভালোই পাচ্ছি, কিন্তু এটা সন্ধ্যার পরে পাচ্ছি আমরা। আর আমাদের এবার প্রাইসগুলো একটু রিজনেবল ভিতরে রাখছে। শুধু পোশাক বা অলংকার নয়, পূজার আয়োজন ঘিরে গৃহসজ্জা সামগ্রী, মিষ্টি আর উপহার সামগ্রী কেনারও ধুম লেগেছে। আফসানা ফ্রুজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে এক মাদকসেবীর হামলায় শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। সকালে পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিক্ষকরা জানান, স্কুল চলাকালে নেশাগ্রস্ত অবস্থায় সুমন হঠাৎ ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় শিক্ষার্থীরা। এ নিয়ে চেঁচামেচি শুনে শিক্ষকরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালায় সুমন। পরে আশেপাশের লোকজন সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত শিক্ষক, শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। সকালে শহরের শীতলাখোলা এলাকা থেকে এই অভিযান শুরু হয়। সকালে শহরের পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড়বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করে পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক কাউসার হোসেন বলেন, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে অনেকে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। নাগরিকদের দাবির প্রতি আমরা সম্মান রেখে পৌরসভা থেকে আজকে আমরা একযোগে ঝালকাঠির যত রাস্তা আছে, ড্রেন আছে এবং ফুটপাত আছে আমরা অবৈধ দখল মুক্ত করছি। আমাদের এই অভিযান নিয়মিত চলবে। মানুষের হাঁটা চলার রাস্তা নির্বিঘ্ন রাখার ব্যাপারে ঝালকাঠি পৌরসভা বদ্ধপরিকর। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সয়নশীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার সিঙ্গিনালা থেকে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় অজ্ঞাত 3 ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন ভিকটিমের বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সয়নশীলকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্য 2 জনকেও আটকের চেষ্টা চলছে। এছাড়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা নামের একটি সংগঠন। জামালপুরের দেওয়ানগঞ্জে নদী ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার চর ডাকাতিয়াপাড়া গ্রামে স্থানীয় এলাকাবাসী এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, কয়েক বছর ধরে দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়াপাড়া গ্রামে নদী ভাঙন অব্যাহত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড।
এতে যমুনার ভাঙনে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ, আর নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক শত একর ফসলি জমি। তাই নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা। পঞ্চগড়ে স্বাভাবিকের চেয়ে কয়েক সপ্তাহ আগেই দেখা মিলেছে শীতের কুয়াশার। মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থাকায় বইছে উত্তরের হিমেল বাতাস। এমন কুয়াশাচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। কয়েকদিন ধরেই এমন পরিবেশ উত্তরের জেলা পঞ্চগড়ে। এখনও বৃষ্টির তীব্রতাই কমেনি। এরই মধ্যে পঞ্চগড়ে শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরে ফসলের মাঠ, ঘাট আর গাছগাছালির উপর জমে থাকা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীত আসছে। সাধারণত অক্টোবরের শুরু বা মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হলেও এবার শরতের মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টির কারণে কয়েক সপ্তাহ আগেই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। দিনের তাপমাত্রা 28 থেকে 29 এবং রাতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকছে। আজকে কুয়াশা দেখে মনে হচ্ছে যে এইবার শীতটা আমাদের এই দিক দ্রুত নেমে যাচ্ছে। কুয়াশাটা আমাদের এই দিক ভোর রাতে থেকে ঠান্ডা শুরু হয়, আর পরে যখন যে 8টা-9টা বাজে তখন কুয়াশা থাকে না। মোটামুটি ঠান্ডা পড়ে যাইতেছে, রাত্রেবেলা কেতান নিতে হচ্ছে, আর সকাল সকাল অনেক কুয়াশা দেখা যায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে জলবায়ু নিষ্ক্রিয় থাকায় এমন কুয়াশা দেখা যাচ্ছে। সাধারণত এ কুয়াশা সাময়িক এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে কেটে যায়। মৌসুমী বায়ুটা কয়েকদিন থেকে সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয়তার পথে, এবং হিমালয় থেকে কিন্তু হিমেল বাতাস উত্তর থেকে বয়ে আসা শুরু করেছে, যার কারণে কুয়াশাটা ঋতুর দিনপঞ্জি হিসেবে এখন শরৎকাল। শীত আসতে এখনো প্রায় 3 মাস বাকি। তবে আগাম শীতের আমেজ কিছুটা উপভোগ করছেন সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপের কারণে এবার পুরো বর্ষা জুড়েই 1-2 দিন পরপর বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার বর্ষা দীর্ঘায়িত হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণাও সঠিক নয় বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হচ্ছে তা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা। বর্ষা কি এবছর একটু বেশি লম্বা হচ্ছে? সেপ্টেম্বরের 3য় সপ্তাহেও টানা বৃষ্টি দেখে এমন প্রশ্ন অনেকেরই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা দীর্ঘায়িত হয়নি, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মই। আবহাওয়াবিদরা জানান এবছর বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে, ফলে মৌসুম জুড়েই প্রতি 2-3 দিন পর পর বৃষ্টি হয়েছে। এখনও সেই প্রবণতা চলছে। ধারাবাহিকভাবে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে একটা পর একটা লঘুচাপ তৈরি হয়েছে, এবং এই একটা পর একটা লঘুচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত ছিল। হয়তো গ্যাপটা কম ছিল, যে একদিন কি অথবা 2 দিন এরকম গ্যাপ ছিল। প্রকৃতি কিন্তু তার ব্যালেন্স করে, অর্থাৎ আপনি পরপর দেখবেন যে 2-3 বছর তাপমাত্রাটা বেশি থাকবে, বৃষ্টি কম থাকবে, আবার পর থেকে আবার দেখা যাবে 2-3 বছর আবার বৃষ্টিপাত বেশি থাকবে, তাপমাত্রা কমে যাবে। প্রচলিত ধারণার বিপরীতে আবহাওয়াবিদরা বলছেন বেশি বৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করার সুযোগ নেই। জলবায়ুর সময়ভেদে আবহাওয়ার স্বাভাবিক ওঠানামার কারণেই কখনো গরম বেশি, কখনো বৃষ্টি বেশি হয়। ক্লাইমেট চেঞ্জ বা একটা ক্লাইমেট ভেরিয়েবিলিটি, এই ক্লাইমেট তো ফিক্সড না, বা ওয়েদার তো কোনো ফিক্সড না, এটা আপ অ্যান্ড ডাউন আছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড হচ্ছে 45.1 ডিগ্রি, সম্ভবত এটা 1972 সালে মে মাসে এটা রাজশাহীতে হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত এই রেকর্ড কিন্তু ভাঙে না, এবং ওই সময়গুলোতে 44 ডিগ্রিতে নর্মাল তাপমাত্রা ছিল। আমি কি বলবো যে ক্লাইমেট চেঞ্জ বা এই জিনিসগুলো হতে হবে, এখন অতীতে হয়েছে, এখন হচ্ছে সামনের দিকে হবে, তার মানে কি এর ক্লাইমেট ভেরিয়েবিলিটি। আবহাওয়াবিদরা বলছেন এবার অঞ্চল ভেদে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হবে, এরপরই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষাকাল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে ধান উৎপাদনে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে আলোক ফাঁদের ব্যাপক ব্যবহার বেড়েছে। এক্ষেত্রে কৃষকদের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি কর্মকর্তারা জানান বাংলাদেশে মোট উৎপাদিত ধান চালের বড় যোগান আসে দিনাজপুর থেকে। বিশেষ করে সুগন্ধি কাটারিভোগ চালের জন্য বিখ্যাত এই জেলা। প্রতি বছর পোকামাকড়ের উপদ্রবে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়। এই ক্ষতি ঠেকাতে কৃষকদের নিয়ে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করছে কৃষি বিভাগ।
এতে করে আমন ধান উৎপাদনে ব্যাপক হারে কীটনাশক ব্যবহার কমে গেছে। এছাড়াও ফেরোমন ফাঁদসহ বিভিন্ন নিরাপদ পদ্ধতির ব্যবহারে ফসলের শত্রু ও বন্ধু পোকা চিহ্নিত করা হচ্ছে। এতে করে নিরাপদ ধান উৎপাদন সম্ভব হচ্ছে। একটা মারাত্মক পোকা হচ্ছে বিপিএস, কারেন্ট পোকা, আপনার কারেন্ট পোকা বলেন। এই যে আলোক ফাঁদ, এটার মাধ্যমে শত্রুকে চেনানোর জন্য মূলত আয়োজন। কৃষি বিভাগ রাতের অন্ধকারে নিশীথে ফসলের শত্রুকে খুঁজছে এবং এটি অব্যাহত থাকবে। এটা আমাদের ফসল কাটার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে এটা আমাদের শিডিউল করা আছে। প্রতিটি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন হবে। রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই ট্রাককে পেছন থেকে চাল বোঝাই ট্রাকের ধাক্কায় চালক সহ 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদরের বাসিন্দা ট্রাক চালক নাজমুল ও তার সহকারী কাউসার। হাইওয়ে পুলিশ জানায় কুষ্টিয়া থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। রাতে রাজবাড়ীর কল্যাণপুর এলাকায় পৌঁছালে ট্রাকের চাকা পাংচার হলে সড়কের পাশে তা পরিবর্তন করছিলেন চালক নাজমুল ও তার সহকারী কাউসার। এ সময় পেছন দিক থেকে চাল বোঝাই একটি ট্রাক সবজি বোঝাই ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নাজমুল ও কাউসার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ট্রাক চালক ও সহকারী। চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেলায় বিভিন্ন বুথে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের নানা আবিষ্কার। মেলায় বন ও বন্যপ্রাণী রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, পানি ও অকটেন দিয়ে জ্বালানি উৎপাদন, অটোমেটিক ফায়ার ডিটেক্টর, অটোমেটিক ডোর সিকিউরিটি অ্যালার্ম সহ আকর্ষণীয় সব প্রজেক্ট স্থান পায়। দর্শনার্থীরা জানান, স্বল্প পরিসরে আয়োজিত মেলায় শিক্ষার্থীরা যেসব বিষয় তুলে এনেছে তা রীতিমতো অবিশ্বাস্য। তাদের মধ্য থেকেই আগামীতে বড় কোনো বৈজ্ঞানিক দেশের মুখ উজ্জ্বল করবেন বলে মনে করেন তারা। এটির মাধ্যমে মূলত আমরা এলোপাথারিভাবে গাড়ি রাখি পার্কিং এরিয়ায়, কিন্তু এটির মাধ্যমে সুশৃঙ্খলভাবে গাড়ি রাখা সম্ভব। আমাদের যদি আগুন লাগে ওইটা সেন্সর ক্রিয়েট করে আবারও সেই ডিটেক্ট করে আমাদের মেইন সেন্টারে জানানো। বিজ্ঞান মনস্ক হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা ছাত্রছাত্রীদের ভেতরে বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্যই মূলত প্রতি বছরই আমরা এই বিজ্ঞান মেলা করে থাকি। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।